গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা আমাদের পার্ট 3 ন্যারেশন বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা রুলস সব লিখিয়েছিলাম এবং অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছিলাম। আজকে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ। তো ইম্পারেটিভের রুলস কিরকম, আমি প্রথমে ইম্পারেটিভ লিখে দিচ্ছি। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদেরকে বেশ কিছু রুলস আছে, সেই রুলসগুলোকে আমাদের মেনটেন করতে হবে। তো যেমন প্রথমে আমরা লিখি যে রিপোর্টিং ভার্ব কি কি। 1 নম্বর হয় অর্ডার, 2 নম্বর হয় অ্যাডভাইস, 3 নম্বর হচ্ছে গিয়ে রিকোয়েস্ট, 3 নম্বর রিপোর্টিং ভার্ব, এগুলো সব রিকোয়েস্ট। 4 নম্বর রিপোর্টিং ভার্ব হয় প্রপোজড, PROPOSED। প্রপোজড হয়, সাজেস্ট হয়, SUGGESTED। প্রপোজড বা সাজেস্ট হয়। এটা বেসিক্যালি লেটের ক্ষেত্রে হবে, আর অন্য কোথাও হবে না। যদি সেন্টেন্সটা লেট দিয়ে থাকে, মানে রিপোর্টেড স্পিচ তোমাদের আগের ক্লাসে বলেছি যে ইনভার্টেড কমার ভিতরের যে পার্টটা তাকে বলে রিপোর্টেড স্পিচ। এটা যদি লেট দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে আমি সেগুলো মেনশন করে দেখিয়েছি কোনটা রিপোর্টিং ভার্ব। যদি না দেখে থাকো প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে তুমি বুঝে যাবে, পার্ট 1 পার্ট 2। তো এখানে প্রপোজড মানে প্রস্তাব করা, সাজেস্ট মানে সাজেশন দেওয়া। সেন্টেন্স দেখে কিন্তু সেটা বসাতে হবে। এরপরে যেটা আছে ফরবিড বলে একটা রিপোর্টিং ভার্ব হয়, সেটা তোমাদের অত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমি আপাতত মোটামুটি ফরবিডটা কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। ফরবিড স্পেলিংটা হচ্ছে FORBID। ফরবিড কেবলমাত্র কোনো রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করা। এখন অর্ডারটা কখন ব্যবহার করা হয়, কোনো কিছু যদি আদেশ করা হয় তখন আমরা অর্ডার ব্যবহার করব। অ্যাডভাইস মানে তোমরা জানো কোনো কিছু উপদেশ বোঝালে, দেখো উপদেশ কে দিতে পারে, একজন যেমন স্কুলের টিচাররা দিতে পারে বা যে এনি টিচার, তারপরে ফাদার মাদার কোনো সিনিয়র পার্সন, তারা অ্যাডভাইস দিতে পারে। সেটা তোমাকে সেন্টেন্স দেখে বুঝতে হবে। রিকোয়েস্টটা তুমি জানো, প্লিজ থাকলেই রিকোয়েস্ট হয়ে যাবে। প্লিজ সেন্টেন্সে প্লিজ থাকলেই তুমি বুঝবে এটা রিকোয়েস্ট। আর প্রপোজড এবং সাজেস্ট এটা লেটের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কিছু রুলস লিখবো যে কি কি ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা রুলস ব্যবহার করব। 1 নম্বর আমরা অ্যাসারেটিভে দেখেছি ইনভার্টেড কমা তোলার জন্য। তাহলে ইম্পারেটিভ ইনভার্টেড কমা তোলার জন্য ইনভার্টেড কমা যদি আমি আউট করি, instead of inverted comma we have to be used that in assertive sentence, and interrogative used also if or কোথাও if ব্যবহার করেছি, কোথাও WH কোশ্চেন ব্যবহার করেছি, কোথাও whetherও হয় বলেছিলাম। বাট ইম্পারেটিভ সেন্টেন্স instead of inverted comma যদি সেটা লেট না থাকে, নট লেট, যদি সেটা লেট না থাকে, শুধুমাত্র সেন্টেন্স থাকে। ইম্পারেটিভ বোঝার উপায় কি, যখন কোনো সেন্টেন্সটা হবে সাবজেক্ট থাকবে না। যেমন ধরো ওপেন দ্য ডোর, যেমন ধরো ওপেন দ্য ডোর, এখানে কি কোনো সাবজেক্ট আছে? নেই। কাকে বলছে ওপেন ডোর, কাকে বলছে, কে বলছে, এইগুলো সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এটাকে ইম্পারেটিভ বলে। সেন্টেন্স দেখে তোমাকে বুঝতে হবে যে এটা ইম্পারেটিভ। আর যদি সামনে দেখো লেট আছে সেক্ষেত্রে কিন্তু এইটা ব্যবহার হবে না। তাহলে লেট যদি না থাকে, নট লেট, সেক্ষেত্রে কি হবে না, আমাদের ইনভার্টেড কমা তোলার জন্য আমরা টু ব্যবহার করব। টু হচ্ছে কি, টু হচ্ছে একটা কনজাংশন, টু হচ্ছে একটা কনজাংশন। তো টুটা আমরা ব্যবহার করব। কিন্তু যদি ইনভার্টেড কমার ক্ষেত্রে আমরা যদি এখানে লেট থাকে, যদি লেট ইউজ হয় তাহলে কিন্তু এটা টু এর পরিবর্তে দ্যাট বসবে। এটাও ওয়ান কাইন্ডস অফ কনজাংশন। তো আশা করি বুঝতে পেরেছো, লেট থাকলে দ্যাট আর লেট না থাকলে টু। এরপরে যদি কখনো দেখো সেন্টেন্সের মধ্যে
3 নম্বর সেন্টেন্স যদি ইনভার্টেড কমার ভিতরে ডু নট থাকে, ধরো ইনভার্টেড কমার ভিতরে ডু নট থাকে, তাহলে কিন্তু রিপোর্টিং ভার্ব তোমার নট টু হয়ে যাবে, মানে নট আগে চলে আসবে, টু পরে হবে। টুটা অ্যাকচুয়ালি ইনভার্টেড কমা তোলার জন্য হচ্ছে, নটটা ফ্রন্ট সাইডে চলে আসবে। এটা হলো 3 নম্বর রুলস। 4 নম্বর রুলস হচ্ছে লেট দিয়ে যদি কোনো কারণে শুরু হয় তাহলে সেখানে প্রপোজড বা সাজেস্ট হবে। এটা তো তোমাদের বলেছি, যদি কোনো কারণে লেট দিয়ে শুরু হয়, ইনভার্টেড কমার ভিতরে লেট থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে না, রিপোর্টিং ভার্ব হবে প্রপোজড অথবা সাজেস্ট। এটা পাস্ট ফর্ম করে করলাম, প্রপোজড এবং সাজেস্টেড। কেন, রিপোর্টিং ভার্ব গুলো আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে কিন্তু সেটা প্রপোজ সাজেস্ট হবে, তখন আর প্রপোজড বা সাজেস্টেড হবে না। ঠিক আছে। আর মনে রাখবে আর একটা জিনিস, যখন কোনো সেন্টেন্সের মধ্যে লেট থাকে, যখন ইনভার্টেড কমার ভিতরে লেট থাকে, সেটাই দেখবে হেল্পিং ভার্ব হিসাবে তোমায় ব্যবহার করতে হবে। হেল্পিং ভার্ব হিসাবে তুমি কি ব্যবহার করবে না, হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করবে শুড ব্যবহার করবে। এই হেল্পিং ভার্বটা কিন্তু দেওয়া থাকবে না, এটাকে মডার্ন অক্সিলারি বলে অথবা শ্যালের পাস্ট টেন্স, কিন্তু এটা আমাদেরকে ইনভার্টেড কমা তোলার সময় এই হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে। এরপরে যেটা, যদি তোমার প্লিজ বা কাইন্ডলি থাকে, তাহলে পোলাইটলি বা রিকোয়েস্টেড এরকম লিখতে হবে। আর যদি কখনো কখনো লেটের ক্ষেত্রে আর একটা জিনিস, 6 নম্বর লেটের ক্ষেত্রে যদি কোনো সেটাকে অনুরোধ বোঝা, মানে লেট কিন্তু এখানে আমাদের কি বোঝাচ্ছে, অনুমতি বোঝাচ্ছে, সেক্ষেত্রে অনুমতি বোঝালে মে বা মাইট ব্যবহার করতে হবে। এটাও হেল্পিং ভার্ব হিসাবেই ব্যবহার হবে। তাহলে যদি কোনো রকমের অনুরোধ বোঝায়, মে আই কাম ইন স্যার, এরকম টাইপের, তখন কিন্তু সেখানে আমরা মে বা মাইট ব্যবহার করব। এই হচ্ছে ইম্পারেটিভের মূল মানে রুলস। এরপরে আমরা যখন ইম্পারেটিভ আরো করব, তখন মোটামুটি আরো আমরা দেখে নেব। ঠিক আছে, এখন আমরা শুরু করব ইম্পারেটিভের কিছু সেন্টেন্স। এখানে কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল লিখেছি, কোশ্চেন। তো এগুলো কিভাবে সলভ হচ্ছে দেখো, এখানে কিন্তু একটাও লেট দিয়ে নেই। আমরা প্রথমে তাহলে আমরা বেসিক্যালি কি ব্যবহার করব, রিপোর্টিং ভার্ব অর্ডার, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইসড। তাহলে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইসটা খুবই সোজা। যেমন প্রথমে দেখো, হি সেড টু মি, ডু ইট অ্যাট ওয়ান্স। তাহলে আমরা কি লিখবো এখানে, হি সেডের বদলে, সেডটাকে বলে রিপোর্টিং ভার্ব, এটার বদলে হয়ে যাবে অর্ডার্ড, ORDER, ইডিটা কেন বসালাম দেখো, সেটটা পাস্ট ফর্মে আছে, আর ইনভার্টেড কমার আগে যে টুটা থাকবে উঠে যাবে, তাহলে হয়ে গেল হি অর্ডার্ড মি। ঠিক আছে, এখন এই ইনভার্টেড কমাটাকে আমাকে আউট করার জন্য এখানে টু ব্যবহার করতে হবে। হি অর্ডার্ড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স, হি অর্ডার্ড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স। তাহলে টু ডু ইট অ্যাট ওয়ান্স। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে হলো। 2 নম্বরটা দেখো, হি সেড টু মি ডু নট গো দেয়ার। তাহলে আমি তোমাকে বলেছি যে তোমার সেন্টেন্স দেখে বুঝতে হবে এটা কি বোঝাচ্ছে। দেখো, এটা একটা ওখানে যেও না, তাহলে এটা এক ধরনের অ্যাডভাইসড বোঝাচ্ছে। তাহলে আমাকে কি লিখতে হবে, হি অ্যাডভাইসড মি। অ্যাডভাইসটা আমরা পাস্ট টেন্সে লিখবো, কারণ দেখো রিপোর্টিং ভার্বটা তোমার পাস্ট টেন্সে আছে। হি অ্যাডভাইসড মি। এখানে ডু নট থাকলে আমি তোমাকে দেখবে একটা রুলসে লিখিয়েছি যে ডু নট যদি থাকে তাহলে নটটা আগে চলে আসবে এবং ইনভার্টেড কমার পরিবর্তে, ইনস্টেড অফ ইনভার্টেড কমা, ইউ হ্যাভ টু বি ইউজ টু, যেমন এখানে বসেছো, তাহলে হয়ে যাবে নট টু গো দেয়ার। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে হবে, যে ডু নট গো দেয়ার সেটা হয়ে যাবে, কিন্তু সবসময় এটা নিয়ম, ডু নট গো দেয়ার, নট টু গো দেয়ার, অর্থাৎ ডুটা উঠে যাবে, নট আগে চলে যাবে, ইনভার্টেড কমার পরিবর্তে তোমার এখানে টু বসবে।
এরপরে দেখো হি সেড টু মি প্লিজ হেল্প মি, তাহলে তাহলে এখানে লিখতে হবে কি না, হির জায়গায় হি হবে, সেডের বদলে রিকোয়েস্টেড হবে, REQUESTED, হি রিকোয়েস্টেড, তারপরে তোমার মি বসবে, কারণ এই টুটা এখানে বসবে, হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। কেন এখানে প্লিজ হেল্প হিমের জায়গায় তোমাকে প্লিজের বদলে দেখো তুমি এই প্লিজের বদলে কিন্তু এই রিকোয়েস্টেডটা ব্যবহার করেছো, তাহলে আমাকে প্লিজ আর বসাতে পারবো না, তাহলে প্লিজ তারপরে লিখতে হবে টু হেল্প। এবারে দেখো হি যেহেতু বলেছে তাই এই মিয়ের বদলে হিম হয়ে যাবে, অর্থাৎ এই হিটা, অর্থাৎ এই যে হিটা আছে এই হিটা অবজেক্টে গিয়ে হিম হয়ে বসে যাবে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো, এটা অনেকে কি হয় হি রিকোয়েস্টেড মি টু হেল্প মি করে দেয়, সেটা সেন্টেন্সটা দেখলেই তুমি বুঝতে পারবে সেটা যেহেতু এটা ইনডাইরেক্ট সেন্টেন্স তাই কথাটা পারফেক্ট না, তোমাকে তার জন্য লিখতে হবে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, তাহলে সেন্টেন্সটা তোমার পারফেক্ট হবে। তো এখন আমরা যেটা করব কিছু লেট দিয়ে করব। আচ্ছা এখন দেখো এখানে কিছু ইম্পারেটিভ সেন্টেন্স লিখেছি, দুটো লেট দিয়ে লিখেছি আর এখানে ডোন্ট দিয়ে লিখেছি, তাহলে কিভাবে হবে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে যেমন বলেছে হি সেড লেট আস গো হোম, তাহলে বলতে চাইছে যে আমাদের এখন বাড়ি যাওয়া উচিত, তাহলে আমাদেরকে কি করতে হবে, হি এর জায়গায় হি লিখতে হবে, সেডের বদলে প্রপোজড লিখতে হবে, PROPOSED, প্রপোজড মানে প্রস্তাব দেওয়া। এখন লেটের ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলতে গেলে কিন্তু দ্যাট বসাতে হবে, তার পরিবর্তে লেটটা উঠে যাবে, ঠিক আছে, তাহলে হি প্রপোজড কি না দ্যাট। এবারে এখানে এখানে বলেছে যে আমাদের যাওয়া উচিত, তাহলে দে হয়ে যাবে, আসের বদলে এই আস এর বদলে হয়ে যাবে দে, THEY, তাহলে এখানে হি প্রপোজ দ্যাট দে, এখানে আমি বলেছিলাম তোমাদের হেল্পিং ভার্ব থাকবে না কিন্তু তোমাদের একটা শুড ব্যবহার করতে হবে, তাহলে সেই হেল্পিং ভার্বটা এখানে শুড হয়ে গেল, আর গো হোমটা গো হোম বসে গেল, এইভাবে লেটের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। 2 নম্বর দেখো এখানে দ্য ম্যান সেড লেট আস ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানেও কিন্তু আমাদের দ্য ম্যান সেড যেটা বলছে প্রপোজড করাই বোঝাচ্ছে, তাহলে কি লিখব, দ্য ম্যান প্রপোজড, PROPOSED, এটা সাজেস্ট হয়, ইনভার্টেড কমা তুলতে গেলে দ্যাট ব্যবহার হবে এবং তার পরিবর্তে তুমি আর লেটটা বসাবে না। এরপরে আমাদের যেটা চুজ করতে হবে এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি হবে না দে, আজ থাকলে আমি বলেছিলাম আজ থাকলে দে হয়ে যাবে। এবারে আমি বলেছিলাম এখানে হেল্পিং ভার্ব থাকবে না কিন্তু আমাদেরকে শুড কখন ব্যবহার করে, যখন কোনো অবশ্যই কাজটা করতে হবে এরম বোঝো, তাহলে দে শুড ডু দ্য ওয়ার্ক, দে শুড ডু দ্য ওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছ। এর পরের সেন্টেন্সটা দেখো, দ্য ডক্টর সেড টু মি ডোন্ট ইট টু মাচ, তাহলে এখানে ডক্টর কি করছে অ্যাডভাইস দিচ্ছে, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে দ্য ডক্টর সেডের বদলে হয়ে যাবে অ্যাডভাইসড মি, এখানে ডোন্ট থাকলে ঘাবড়ে যেও না, তার মানে কিন্তু ডু নট, সেড মি নট টু হয়ে যাবে, মনে আছে আগেরটায় বলেছিলাম নট টু ইট টু মাচ। তো এই হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের গ্রামার, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ইম্পারেটিভ কিভাবে হয়, লেটের ক্ষেত্রে কি নিয়ম, এবং যদি লেট না থাকে তাহলে কি নিয়ম, প্লিজ থাকলে কি নিয়ম, এগুলো সব ডিটেলস তোমরা ভালোভাবে জানবে দেখবে। আর তার সাথে সাথে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা প্রিভিয়াস ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তোমরা কন্টিনিউ দেখো, প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে কি হবে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তোমরা অনেকে কি করছো, একটা ভিডিও দিচ্ছি আনন্দের জন্য দেখছো, এটা আনন্দের জন্য না, গ্রামার কিন্তু চাকরির পরীক্ষাতেও আসবে, সারা জীবন কিন্তু ন্যারেশন লাগবে, গ্রামারটা লাগবে, তাই এটাকে খেয়াল রাখো। আর সর্বশেষ যে কথাটা বলবো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।